আরে দাদা, এই দিনে দুপুরে ডাকাতি? হ্যাঁ, এমন চোর জীবনে কখনোই শুনিনি। আরে মশাই, শুনতে যদি চান তাহলে আমার কাছে আসুন। আরে আমার মামাতো ভাই, ওই যে কি নামটা ভুলে যাচ্ছি, যাই নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তার কাছ থেকেই শোনা। তার মামার বাড়ির কাছে এক চোরের গল্প। চোরটার নাম কি জানেন? জানু চোর, জানু। তাহলে গল্পটা শুরু করছি। দি নাইট অফ থ্রিলস প্রেজেন্টস স্বর্ণযুগের রূপকথা উইথ TNT রাজু। একটু কল্পনা, একটু প্রেম, একটু অনুরাগ আর স্নেহের ছোঁয়া, যার অতীত কাহিনী বুনে দেয় এক স্বর্ণালী উপাখ্যান। ছেলেবেলা থেকেই চানু শয়তানের এক শেষ। আশেপাশের লোকজন তার জ্বালায় একেবারে অস্থির। চানুর বাবা বড় গরিব ছিল। চানু ভাবলো বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে আনবে, আর যেমন ভাবা আর তেমনি কাজ। একদিন সে করলো কি না, বাড়ি থেকে বেরিয়ে পড়লো। খানিক দূরেই বনের ভিতর দিয়ে একটা নির্জন রাস্তা। চানু সেই রাস্তা ধরে চলল। সমস্ত দিন বৃষ্টিতে ভিজে একেবারে শ্রান্ত ক্লান্ত হয়ে সার সময় পথের ধারে একটি কুঁড়ে ঘর ছিল, সেখানে এসে উপস্থিত। ঘরের ভিতর আগুনের পাশে একটি বুড়ি বসেছিল। চানুকে দেখে সে জিজ্ঞাসা করলো, কি হে বাপু, কি চাই তোমার? চানু বলল, চাইবো আর কি, কিছু খাবার দাবার চাই আর একটি বিছানা চাই। বুড়ি বলল, সরে পড়ো বাপু, এখানে কিছুই পাবে না। আমার 6টি ছেলে, সারাদিন কেটে কুটে তারা এখনই বাড়িতে ফিরবে। তোমাকে এখানে দেখতে পেলেই তারা তোমার চামড়া তুলে ফেলবে। চানু বলল, সেটা আর বেশি কথা কি, এই ঠান্ডায় বাইরের গাছের তলায় দাঁড়িয়ে মরার চাইতে গায়ের চামড়া তুলে ফেলবে, সেইটাই তো বরং ভালো। বুড়ি দেখলে সে সহজ লোকের পাল্লায় মোটেও পড়েননি। কি আর করে, চানুকে পেট ভরে খেতে দিল। শুতে যাবার সময় চানু বুড়িকে বলল, দেখো বুড়িমা, তোমার ছেলেরা এসে যদি আমার ঘুম ভাঙায় তাহলে কিন্তু বড্ড মুশকিল হবে বলছি। পরের দিন ঘুম ভাঙার পর চানু দেখল 6 জন অতি বদ চেহারার লোক তার বিছানার পাশে দাঁড়িয়ে। সে তাদের দেখেও গ্রাহ্য করলো না। দলের সর্দারটি তখন জিজ্ঞাসা করলো, কি হে বাপু, কি চাও এখানে? চানু বলল, আমার নাম সর্দার চোর, আমার দলের জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে দেব। সর্দার বলল, আচ্ছা বেশ, তুমি তাহলে এখন উঠে একটু খাওয়া দাও, তারপর দেখা যাবে কে সর্দার। বিছানা থেকে উঠে সকলের সঙ্গে বসে চানু খেলো। ঠিক তারপরই সকলে দেখল একটা সুন্দর ছাগল সঙ্গে নিয়ে একজন কৃষক বনের পাশে যাচ্ছে। তখন চানু বলল, আচ্ছা, তোমাদের কেউ কোনো রকম জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই লোকটার ছাগলটাকে নিয়ে আসতে পারো? একজন করে সকলেই বললে, না না, আমরা কেউ তা পারবো না, আমরা কেউ তা পারবো না। চানু বলল, বেশ, তাহলেই দেখো আমি তোমাদের সর্দার কিনা। আমি ছাগলটা নিয়ে আসছি,
এই বলেই তো তখনই বনের ভিতর দিয়ে রাস্তার মোড়ে তার ডান পায়ের জুতোটা রেখে দিল। তারপর ছুটে গিয়ে কিছু দূরে রাস্তার আরেকটা মোড়ে বাঁ পায়ের জুতোটাও রেখে রাস্তার ধারে বনের ভিতর চুপ করে বসে লুকিয়ে রইল। খানিক পরেই সেই কৃষক এসে প্রথম জুতোটা দেখে মনে করলো, বাহ, বেশ খাসা জুতোটা পড়ে রয়েছে, কিন্তু এক পাটি জুতো দিয়ে কি হবে, আর এক পাটি থাকলে ভালো হতো। খানিক দূরে এগিয়ে গিয়ে কৃষক আর এক পাটি জুতো দেখে ভাবলো, ইস, আমি বোকার হদ্দ, কি বোকা আমি, বলে নিজের মাথায় নিজে চড় মারতে লাগলো। ও পাটিটা যদি নিয়ে আসতাম, যাই তাহলে ওটা গিয়ে নিয়ে আসে। একটা গাছে ছাগলটাকে বেঁধে সে চলল জুতো আনতে। ওদিকে চানু কিন্তু ছুটে গিয়েই আগেই সেটা নিয়ে এসেছে। তারপর কৃষক ছাগলটাকে বেঁধে রেখে যখন চলে গেল, তখন চানু বাঁ পায়ের জুতোটা নিয়ে ছাগলটার বাঁধন খুলে সেটাকে নিয়ে বনের ভিতর দিয়ে বুড়ির কুটিরে এসে একেবারে উপস্থিত। কৃষক গিয়ে প্রথম জুতোটাও পেল না, ফিরে এসে পরের জুতোটাও পেল না। তার উপর আবার যখন সে দেখলো যে ছাগলটাও সেখানে নেই, তখন সে ভাবলো, কি করি এখন, গিন্নিকে আমি কি জবাব দেব? গিন্নিকে যে বলে এসেছি বাজারে ছাগলটা বেচে তার জন্য একখানা গায়ের চাদর কিনে নিয়ে যাব। হ্যাঁ, যাই তাহলে, চুপচাপ গিয়ে আর একটা জন্তু নিয়ে আসে, তা নহলেই যে ধরা পড়ে যাব, গিন্নি ভাববে আমি বোকার এক শেষ। এদিকে হয়েছে কি, চানু ছাগল নিয়ে বুড়ির বাড়িতে যখন গেল, তখন সেই চোরেরা তো একেবারে অবাক। চানুকে কত জিজ্ঞাসা করলো, কিন্তু কিছুতেই সে বলল না কি করে সেই ছাগল আনল। খানিক বাদে সেই কৃষক একটা মোটা সোটা সুন্দর ভেড়া নিয়ে এসে উপস্থিত। চানু বলল, কি ভাইয়ারা, আবার কি কিছু দেখতে পাও? যাও দেখি, কে জবরদস্তি না করে ভেড়াটা আনতে পারো। তখন আবার ছয় ভাই অস্বীকার করলো, না 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 না, এই কাজ আমাদের দ্বারা হবে না। তখন চানু বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা, আমাকে একটা দড়ি দাও তো দেখি। দড়ি নিয়ে চানু বনের ভিতরে গিয়ে ঢুকে পড়ল। এদিকে কৃষকটি তার ছাগল চুরির কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলেছে। মোড়ের কাছে এসেই সে দেখে গাছের ডালে একটা মড়া ঝুলছে। মড়া দেখেই তার গায়ে একেবারে কাঁটা দিল। রক্ষা করো বাবা, খানিক আগে তো এখানে মড়া টড়া কিছুই দেখিনি, রক্ষা করো। এগিয়ে গিয়ে সামনের মোড়ে গিয়ে কৃষক দেখল আর একটা মড়া গাছের ডালে ঝুলছে। রাম রাম রাম, হলো এ কি, আমার মাথাটা গুলিয়ে যায়নি তো? কৃষক তাড়াতাড়ি চলল, কিন্তু কি সর্বনাশ, রাস্তার আর একটা মোড়ে গিয়ে সে দেখে সেখানেও একটি মড়া ঝুলছে। পরপর তিনটে মড়া এতটা কাছাকাছি ঝুলছে দেখে তার মনে বেশ সন্দেহ হলো। না, এ কখনো হতে পারে না, আমারই বোধ হয় মাথা খারাপ হয়েছে। আচ্ছা দেখে আসি আগের মড়া দুটো এখনো গাছে ঝুলছে কিনা। কৃষক সবে মাত্র মোড়টা ফিরেছে, তখন ডালের মড়া চট করে নেমে এসে বাঁধন খুলে ভেড়াটাকে নিয়ে বনের ভিতর দিয়ে একেবারে বুড়ির বাড়ি গিয়ে হাজির। এদিকে কৃষক গিয়ে দেখলো মড়া টড়া কিছুই গাছে ঝুলছে না। ফিরে এসে দেখলো তার ভেড়াটাও নেই, কে জানি দড়ি খুলে নিয়ে চম্পট দিয়েছে। তখন তার মনটা কেমন হলো তা তো বুঝতেই পারা যায়। কৃষক বেচারি তখন নিজের মাথা নিজে মাটিতে ফুটতে লাগলো, আমি কি বোকা, আমি কি বোকা, হায় 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 হায়।
আজ যে কার মুখ দেখে বেরিয়েছিলাম, এখন গিন্নি আমাকে কি বলবে? সমস্ত সকালটাই মাটি হয়ে গেল। ছাগল গেল, ভেড়া সেও গেল। এখন করি কি? একটা কিছু এনে বাজারে বিক্রি না করলেই যে তাছাড়া গিন্নির শাল না কিনলেও চলবে না। আসবার সময় দেখছিলাম ষাঁড়টা মাঠে চড়ে বেড়াচ্ছে। যাই হোক, যাই, সেটাই অন্তত নিয়ে আসি। গিন্নিও তো দেখতে পারবে না যে আমি ষাঁড় নিয়ে যাচ্ছি। জানু যখন চোরেদের বাড়ি ভেড়া নিয়ে গিয়ে উপস্থিত, তখন চোরেদের একেবারে আক্কেল গুড়ুম হয়ে গেল। সর্দার চট্টি বলল, আরেকটা যদি এরকম চালাকি খেলতে পারো, তাহলে তোমাকে আমাদের সর্দার করব। ততক্ষণে কৃষকটিও ষাঁড় নিয়ে এসে উপস্থিত। জানু বলল, যাও তো, জবরদস্তি না করে ষাঁড়টা যদি ফাঁকি দিয়ে আনতে পারো। কেউ যখন ভরসা পেল না, তখন সে বলল, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমি পারি কিনা। এই বলে জানু আবারও বনের মধ্যে ঢুকে পড়ল। কৃষকটি খানিক দূরে এগিয়ে যেতেই বনের মধ্যে একটা ছাগলের ডাক শুনতে পেল। ঠিক তার পরে পরেই একটা ভেড়াও ডেকে উঠল। আর তাকে রাখে কে? একটা গাছে ষাঁড়টাকে বেঁধে রেখে ছুটল সে বনের ভিতর। কৃষক যত যায় ততই তাদের ডাক শুনতে পায়। এইভাবে দেখতে দেখতে প্রায় আধ মাইল দূরে সে চলে গেল। তখনই হঠাৎ সব চুপচাপ। ভেড়ার, ছাগলের কারুর ডাকা শোনা গেল না। এদিকে ওদিকে খুঁজে কৃষক একেবারে হয়রান হয়ে গেল। কোথায় বা ছাগল আর কোথায় বা সেই ভেড়া? বেচারি একেবারে কাহিল হয়ে ফিরে এলো। কিন্তু সর্বনাশ, এসে দেখে ষাঁড়টি যেখানে সে রেখে গিয়েছিল সেখানে ষাঁড়টাও নেই। সারা বন তখন ওলট পালট করে ফেললো। কিছুতেই আর ষাঁড়ের খোঁজ পাওয়া গেল না। এদিকে জানু যখন ষাঁড় নিয়ে এসে উপস্থিত, তখন আর তার কথাটি নেই। চোরেরা জানুকে তাদের সর্দার করলো। তাদের আনন্দ দেখে কে সমস্ত দিন এমনি করেই কাটিয়ে দিল। লুটপাট করে চোরেরা যা কিছু আনতো তার একটা গহ্বরের মধ্যে সব লুকিয়ে রাখতো। রাতে খাওয়া দাওয়ার পর তারা জানুকে নিয়ে সেই সমস্ত টাকা কড়ি সব দেখিয়ে দিল। জানুই যে এখন তাদের সর্দার, তাকে সব না দেখালে কি চলবে? দলের সর্দার হবার প্রায় এক সপ্তাহ পরেই চোরেরা একদিন জানুকে বাড়ির জিম্মায় রেখে চুরি করতে গেল। বাড়ি একেবারে খালি। জানু সেই শয়তান বুড়িকে জিজ্ঞাসা করিল, আচ্ছা, তুমি যে এদের ঘর সংসার দেখো, এরা তোমাকে তার দরুন কিছু বকশিস টকশিস দেয় না? বুড়ি বলল, বকশিস দেয় না, ওদের মাথা দেয়। বটে, কিছু দেয় না? আচ্ছা, এসো আমার সঙ্গে, আমি তোমাকে ঢের টাকা দেব। বুড়িকে সঙ্গে নিয়ে জানু টাকার ঘরে গেল। জন্মেও বুড়ি এত ধন কোনো দিন সে দেখেনি। মুখ একেবারে হাঁ করে সেই রাশি রাশি টাকা মোহরের দিকে বুড়ি খানিকক্ষণ চেয়ে রইল। তারপর বুড়ির আহ্লাদ আর ধরে না। হাঁটু গেড়ে পড়ে মাটিতে দু হাত দিয়ে টাকাগুলো ঘাঁটতে লাগলো। সময় বুঝে জানুও তার পকেট বোঝাই তো করলেই। তারপর একটা থলে মোহর দিয়ে ভর্তি করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে বাইরের দিক থেকে দরজায় একেবারে চাবি লাগিয়ে দিল। বুড়ি সেই টাকার ঘরেই আটকা পড়ে রইল। বেরিয়েই এসেই জানু সুন্দর একটা পোশাক পরলে। তারপর সেই ছাগল, ভেড়া আর ষাঁড়টাকে নিয়ে একেবারে কৃষকের বাড়ি গিয়ে উপস্থিত।
কৃষক তার স্ত্রীকে নিয়ে বাড়ির সদরেই বসেছিল। তারপর সেই হারানো জন্তুগুলো দেখিয়ে বলল, আচ্ছা, এই জন্তুগুলো কার বলতে পারো কি? হ্যাঁ, এগুলো তো আমাদের। আপনি কোথায় পেলেন মশাই? এই বলে কৃষক এবং কৃষকের স্ত্রী দুজনেই লাফিয়ে উঠল। এই বনের ভিতর চড়ে বেড়াচ্ছিল। আচ্ছা, ছাগলটার গলায় একটা থলে ঝুলছে, তাতে 10টা মোহর রয়েছে। ওগুলো কি তোমাদের? না মশাই, আমরা গরিব দুঃখী লোক, মোহর পাবো কোথায়? আচ্ছা, ওই মোহরগুলো তোমরা নাও, আমার কিছু দরকার নেই। মোহরগুলো নিয়ে 2 হাত তুলে কৃষক চানুকে আশীর্বাদ করল। সমস্ত দিন এইভাবে চলে চানু প্রায় 60 সময় তার বাড়িতে এসে উপস্থিত। বাড়ির ভিতরে গিয়ে দেখলো তার মা বাবা বসে আছে। চানু বলল, ভগবান আপনাদের মঙ্গল করুন। আজ রাতটা আপনাদের বাড়িতে থাকতে পারি কি? আপনার মতো ভদ্রলোক কি এখানে থাকতে পারবেন? আমরা যে বড় গরিব। চানু আর চুপ থাকতে পারল না। বাবা, তুমি কি তোমার ছেলেকেও চিনতে পারছো না? চানুর মা বাবা খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। তারপর চানুকে বুকে জড়িয়ে ধরে বলল, এমন সুন্দর পোশাক তুমি কোথায় পেলে বাবা? পোশাক দেখেই একেবারে অবাক হয়ে গেলে? তাহলে এই টাকাগুলো দেখে কি করবে? এই বলে চানু পকেট খালি করে সব মোহর টেবিলের উপর রাখলো। এতগুলো মোহর দেখে চানুর বাবার বড্ড ভয় হলো। চানু তখনই সব কথা খুলে বলল। তার আশ্চর্য বুদ্ধির কথা শুনে চানুর মা ও বাপের আনন্দ আর ধরে না। পরের দিন সকালে চানু বাবাকে বলল, বাবা যাও, জমিদার বাড়ি যাও তো, বলো গিয়ে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। চানুর এ কথা শুনে বাবার চোখ একেবারে বড় বড় হয়ে গেল। বলিস কি রে বেটা? তাহলে যে আমার পিছনে কুকুর লেলিয়ে দেবে? না, তুমি বলো যে আমি সর্দার চোর। আমার মতো ঝানু চোর দুনিয়ায় নেই। জবরদস্ত ও ওস্তাদ চোরদের ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা রোজগার করে এনেছি। দেখো বাবা, যখন দেখবে জমিদারের মেয়েও সেখানে আছে, তখনই এইসব কথা বলো। আচ্ছা, অত করে যখন বলছিস, যাচ্ছি, কিন্তু কিছু হবে টবে বলে মনে হয় না। প্রায় 2 ঘন্টা চলে যাবার পরে চানুর বাবা আবার ফিরেও এলো। চানু বলল, কি করে এলে বাবা? এই জানিস, নেহাত মন্দ নয়, মেয়েটি যে বড় অনিচ্ছুক তা তো মনে হলো না। বোধ করি বাবাজি তুমি এর আগেও তার কাছে এই প্রস্তাবটি করেছো না? যাই হোক, জমিদার বললেন আসছে রবিবারে তারা বাকি একটি হাঁস ভেজে খাবেন। তুমি যদি কড়ার থেকে হাঁসটা বেমালুম চুরি করতে পারো, তাহলে তিনি তোমার কথা ভেবে দেখবেন। এ আর তেমন শক্ত কাজ কি? ঠিক আছে, দেখা যাবে। এখন রবিবার দিন জমিদার এবং বাড়ির সকলে রান্নাঘরে রয়েছেন, হাঁস ভাজা হচ্ছে। এমন সময় রান্নাঘরের দরজা খুলে গেল। একটা অতি কুৎসিত বুড়ো ভিখারি, পিঠে তার একটা মস্ত বড় থলে ঝুলছে। সে এসে রান্নাঘরের দরজায় উঁকি মেরে বলল, জয় হোক বাবাজি, আপনাদের জয় হোক। আপনাদের খেয়ে দেয়ে কিছু থাকলে আমি বুড়ো ভিখারি কিছু খেতে পাবো কি? জমিদার মশাই বললেন, অবশ্যই পাবে, রান্নাঘরের দাওয়ারে একটু বসো। জানালার পাশে একজন লোক বসেছিল। খানিক পরে সে চেঁচিয়ে উঠল, আরে, মস্ত বড় একটা খরগোশ ছুটে বাগানের দিকে যাচ্ছে না? আচ্ছা, এটাকে মারলে হয় না?
জমিদার ধমক দিয়ে বললেন, খরগোশ মারবার ঢের সময় মিলবে, এখন চুপ করে বসে থাকো। খরগোশটা বাগানে গিয়ে ঢুকলো। ভিখারি পোশাক পরা চানু থলের থেকে আর একটা খরগোশ ছেড়ে দিল। একটু পরেই চাকরটা আবারও চেঁচিয়ে বলল, বাবু বাবু, এই খরগোশটা এখানে রয়েছে, এখনো চেষ্টা করলে মারা যায়। আবারও জমিদার ধমক দিলেন, এই চুপ করে থাকা বলছি। খানিক বাদে চানু আরও একটা খরগোশ থলের থেকে বের করে ছেড়ে দিল। চাকরটাও চেঁচিয়ে উঠল, আর যায় কোথা। একজন একজন করে সবকটি চাকর রান্নাঘর থেকে বেরিয়ে খরগোশের পেছনে তাড়া করলো। শেষে জমিদার মশাইও বাদ পড়লেন না। খরগোশ তাড়িয়ে সকলে ফিরে এসে দেখে ভিখারিও নেই, কড়ার মধ্যে হাঁসও নেই। জমিদার মশাই বললেন, আচ্ছা, ফাঁকিটা দিয়েছে সেই চানু, সত্যি সত্যি আমাকে জব্দ করেছে। একটু পরেই চানুদের বাড়ির থেকে একজন চাকর এসে জমিদার মশাইকে বলল, আগে আমার মনিব বলে পাঠিয়েছেন আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়িতে গিয়ে খাবেন। জমিদার বড় চমৎকার সাদাসিধে লোক ছিলেন, মনে একটু অহংকার ছিল না। স্ত্রীকে ও মেয়েকে নিয়ে চানুদের বাড়িতে গেলেন। চানু চালাকির কথা বলে জমিদার মশাই হাসতে হাসতে পাঁজরে ব্যথা ধরিয়ে ফেললেন। মেয়েটি তো আগের থেকেই চানুকে পছন্দ করত, এখন তার পোশাক দেখে এবং তার আদব কায়দা দেখে মনে মনে আরও খুশি হলো। খাওয়া দাওয়ার পর জমিদার বললেন, চানু, শুধু হাঁস চুরি করেই আমার মেয়েকে পাবে না। কাল রাত্রে আমার আস্তাবল থেকে আমার 6টি ঘোড়া যদি তুমি চুরি করে আনতে পারো তাহলে দেখা যাবে। এখন 6 জন সহিস কিন্তু 6টি ঘোড়ার পিঠে চড়ে পাহারা দেবে, এই কথাটা কিন্তু মনে রেখো। চানু বললে, আচ্ছা তাই হবে। সোমবার রাতে জমিদারের আস্তাবলে 6 জন সহিস 6টা ঘোড়ার পিঠে বসে আছে। ভেজায় ঠান্ডা, রক্ত যেন একেবারে জমে যেতে চায়। তাই প্রত্যেকের জামার পকেটে একটি করে মদের বোতল, আর খানিক পরে পরে একটু করে মদ খেয়ে গা গরম করে নিচ্ছে। ঘুমিয়ে পড়লে তো আর চলবে না, তাই সকলে মিলে মহা গল্প জুড়ে দিল। চানুর জন্য আস্তাবলের দরজা খোলাই রেখেছিল। রাত যত বেশি হতে লাগলো, ঠান্ডাটাও যেন বাড়তে লাগলো। মদে আর সানায় না, গায়ে কাঁপুনি ধরে গেল। এমন সময় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা কদাকার বুড়ি এসে উঁকি মেরে বলল, বাবা, শীতে একেবারে জমে গেলাম যে, এক মুঠো খড় দাও তো আস্তাবলের এক কোণে, রাতটাও একেবারে পড়ে থাকতে পারি, তা না হলে বুড়ো মানুষ শীতে যে মরেই যাব। বুড়ির পিঠে 6টা থলে, মুখে প্রায় 2 আঙুল লম্বা দাড়ি, চেহারাটা এই কুৎসিতের একেবারে একশেষ। বুড়ি আস্তাবলের দরজায় উঁকি মেরে বলল, লক্ষ্মী বাপ আমার, বুড়ো মানুষ, শীতে মরে গেলাম, ওই কোণেতে একটু জায়গা দাও না বাবা, এক মুঠো খড় নিয়েই এখানে পড়ে থাকবো এখন। সহিস ভাবলো, এলোই বা বুড়ি, বেচারি শীতে জমাট বেঁধে গেল, ও তো আর কোনো অনিষ্ট করবে না। আস্তাবলের কোণে খড় পেতে বুড়ি বেশ আরামে বসলো। সহিসরা দেখলো বুড়ি খানিক পরে পরে একটা কালো বোতল বের করে একটু মদ খেলো। তার মুখে আর হাসি ধরে না, যেন সে খুব আরাম বোধ করছে। সহিসদের বুড়ি বলল, বাবা,
তোমাদের সব বোধ করি শেষ করে ফেলেছ। তা আমার কাছে কিন্তু ঢের আছে, তবে কি না তোমরা পাছে কিছু মনে করো, আই তোমাদের দিতে ভরসা পাচ্ছি না। একে তো বেজায় শীত, তার উপরে সত্যি সত্যি তাদেরও মত শেষ হয়ে গেছে। বুড়ির কথা শুনে সহিসরা যেন হাতে চাঁদ পেল। সে কি বুড়িমা, দাও দাও, তাহলে তো বেঁচে যাই, ঠান্ডায় যে একেবারে মরে গেলাম। বুড়ির বোতলটি দেখতে দেখতে শেষ হয়ে গেল, তবুও সহিসদের শীত গেল না। শয়তান বুড়ি তখন আরও একটা বোতল বের করে তাদের দিল। এই বোতলটার মদের সঙ্গে কি মেশানো ছিল। খাবা মাত্রই 6টা সহিস ঘোড়ার পিঠে গদির উপরে বসেই নাক ডাকিয়ে ঘুম জুড়ে দিল। তখনই বুড়ি উঠে সব কটা সহিসকে খড়ের উপরে শুইয়ে ঘোড়াগুলোর পায়ে মোজা পরিয়ে দিল। তারপর সবগুলোকে নিয়ে একেবারে চানুদের বাইরের একটা ঘরে গিয়ে হাজির। পরদিন সকালে ঘুম থেকে উঠে জমিদার মশাই প্রথমে কি দেখলেন, তার বাড়ির সামনে রাস্তা দিয়ে চানু ঘোড়ায় চড়ে যাচ্ছে, আর তার পিছনে পিছনে অপর 5টা ঘোড়াও চলেছে। জমিদার মশাই তো অবাক হয়ে রইলেন, মনে মনে বললেন, গোল্লায় যা তুই চানু, আর যাদের চোখে তুই ধুলো দিয়েছিস সে বেচারাও গোল্লায় যাক। হাসতা বলে গিয়ে সহিস বেটাদের জাগাতে জমিদার মশাইকে বেশ বেগ পেতে হয়েছিল। সকালবেলা জমিদার মশাই খেতে বসেছে, চানুকেও ডেকে এনেছে। খেতে খেতে চানুকে বলল, কতগুলো বোকা পাঁটার চোখে ধুলো দিয়েছ, এতে তেমন বাহাদুরি নেই। আচ্ছা, আজ এই বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো। নিয়েও দেখি বাপু আমার ঘোড়াটা চুরি করে, তাহলে তো বুঝবো যে তুমি বাহাদুর এবং আমার জামাই হবার উপযুক্ত। চানু মাথাটা নিচু করে উত্তর দিল, জি আজ্ঞে, ঠিক আছে, চেষ্টা করব। একটার পর জমিদার বাবু ঘোড়ায় চড়ে পায়চারি করে একেবারে কাহিল হয়ে পড়ল। এদিকে 3টে বেজে গেল, চানুর টিকিটিও দেখতে পেলেন না। মনে করলেন এবারে বাড়ি ফিরে যাবেন। এমন সময় তার একটা চাকর পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাজির। কথা 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 শিগগির বাড়ি চলুন, কথা মা ঠাকুরুনকে বুঝি আর দেখতে পাবেন না। সিঁড়ির উপর থেকে তিনি পড়ে গেছেন, বোধ করি হাত পা সব ভেঙে গেছে, কথা তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি চললাম ডাক্তারের বাড়ি। জমিদার কথা শোনা মাত্রই ঘোড়ার থেকে নেমেই হোঁচট খেতে খেতে বাড়ি এসে উপস্থিত। এসে দেখলেন সারা শব্দ কিছুই নেই, সব চুপচাপ। ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির ভেতরে গেলেন। সেখানে বসবার ঘরে গিয়ে দেখেন গিন্নি আর মেয়ে আরাম করে বসে আছে। ততক্ষণে জমিদার মশাইয়ের চৈতন্য হলো। তিনি বুঝতে পারলেন এইসব সেই বেটা চানুর চালাকি। বেটা তাকে আচ্ছা ঘোল খাইয়েছে বটে। জমিদার বাবু দেখলেন চানু তার ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। সেই চাকর বেটাটার কিন্তু কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। চাকর তার জন্য একটুও কেয়ার করে না, আর নাই বা করলো। তার চাকরি, চানু যে তাকে 10টা মোহর দিয়েছিল তা দিয়েই তার অনেক দিন চলে যাবে। পরের দিন চানু এসে জমিদার বাড়িতে উপস্থিত। জমিদার বললেন, তুমি বাপু এবারে নেহাত ফাঁকি দিয়েছ, এতে তোমার উপর আমার বড্ড রাগও হয়েছে। যাই হোক, আজ রাত্রিরে
যদি আমাদের বিছানা থেকে চাদরখানা চুরি করতে পারো তাহলে কালকেই বিয়ের আয়োজন করব। চানু বলল, আচ্ছা তাই হবে, একবার চেষ্টা করে দেখব, কিন্তু এবারেও যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার মেয়েকে সত্যি সত্যিই আমি চুরি করে নিয়ে যাব। এই কথা শোনা মাত্র জমিদার তো একেবারে লাফিয়ে উঠলেন। রাত্রে জমিদার আর তার গিন্নি শুয়েছেন। দিব্যি জ্যোৎস্না, কাঁচের জানালার ভিতর দিয়ে চাঁদের আলো ঘরে এসে পড়েছে। জমিদার মশাই দেখলেন হঠাৎ যেন একটা মাথা জানালা দিয়ে উঁকি মেরে দেখতে যাচ্ছিল। তাদের দেখতে পেয়েই আবার সে সরে পড়ল। জমিদার গিন্নিকে বললেন, এই দেখো তো, এ বেটা নিশ্চয়ই চানু। তারপর বন্দুকটা হাতে করে নিয়ে বলল, দেখো আমি বেটাকে এমন চমকে দেবো না। বন্দুক দেখেই জমিদারের গিন্নি ব্যস্ত হয়ে বললেন, এই করো কি চানুকে গুলি করবে নাকি? আরে না না, তুমি কি পাগল হলে নাকি? বন্দুকে কি আর গুলি পুড়েছি, শুধুই বারুদ। খানিক পরেই আবার জানালার মাথায় উঁকি মারল। দড়াম করে জমিদার বাবু বন্দুক ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে শুনতে পেলেন ধপ করে কি একটা নিচে পড়ে মাটিতে গড়াগড়ি দিতে লেগেছে। জমিদারের গিন্নি চেঁচিয়ে উঠে বললেন, হায় ভগবান, বেচারি বোধ করি মরে গেছে, আর না হয় জন্মের মতো খোঁড়া কানা হয়ে থাকবে। জমিদার মশাই কেমন জানি থতমত খেয়ে গিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। দরজা খোলাই পড়ে রইল। জমিদার মশাই বোধ করি তখনও বাইরের জানালার কাছে পৌঁছায়নি, কিন্তু গিন্নি ঠাকুরুন শুনলেন কর্তা ফিরে এসে দরজার কাছে দাঁড়িয়ে বললেন, শিগগির বিছানা চাদরখানা দাও, বেটা মরেনি বোধ হয়, কিন্তু বেজায় রক্ত পড়ছে, একটু পরিষ্কার করে বেঁধে টেঁধে ওকে নিয়ে আসব। এই কথা শোনা মাত্র গিন্নি ঠাকুরুন একেবারে চাদরখানা বিছানা থেকে তুলে দরজার দিকে ছুড়ে দিলেন। চাদর নিয়ে জমিদার মশাই আবার ছুটলেন, কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তেই তিনি ফিরে এসে ঘরে উপস্থিত। সেই সময়ের মধ্যে বাগানের জানালার কাছে গিয়ে ফিরে আসা একেবারে অসম্ভব। ঘরে ঢুকেই জমিদার রেগে মেগে বলতে লাগলেন, বেটা পাজি চানু, তোকে ফাঁসি দেওয়া দরকার। কর্তার কথা শুনে গিন্নি অবাক হয়ে বললেন, বেচারির বেচায় লেগেছে আর তুমি কিনা তাকে গালাগালি দিচ্ছ? ওর বাস্তবিক লাগাটাই উচিত ছিল। বেটার বদমাইশি দেখছো? খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটাকে কাপড় চোপড় পরিয়ে এনে জানালায় ধরেছিল। কি ছাই মাথা মুন্ডু বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। খড়ের মানুষ হলে তার রক্ত মুছবার জন্য আবার বিছানার চাদর চেয়ে নিয়ে গেলে কেন? বিছানার চাদর বলছো কি? আমি তো বিছানার চাদর টাদর চাইতে আসিনি। চাদর চাইতে আসো আর না আসো, আমি সেসব কিছু জানি না। তুমি এসে দরজায় দাঁড়িয়ে চাদর চাইলে, আর আমিও তোমাকে দিয়েছি। গিন্নির কথা শুনে জমিদার মশাইয়ের মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি ভীষণ শয়তান রে বাবা, এমন শয়তান আমি আগের জন্মেও দেখিনি। বাবা চানু, ওর সঙ্গে আর পেরে উঠব না। কাল সকালেই বিয়ের বন্দোবস্ত করতে হবে দেখছি। চানুর সঙ্গে জমিদার মশাইয়ের কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের পর চানু খুব ভালো হয়ে গেল। তার মতো জামাই সচরাচর মেলে না। জমিদার মশাই এবং তার গিন্নি শত মুখে চানুর সুখ্যাতি করেন আর লোকেদের কাছে বলেন, আমার জামাই ঝানু চোর চানু।
স্বর্ণযুগের রূপকথার আজকের পর্ব এখানেই সমাপ্ত। কিন্তু স্বর্ণযুগের রূপকথা শেষ হয়নি, শেষ হয় না। আমরা আবারও ফিরে আসব সামনের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায়। আর আপনারা নিজে তো শুনছেনই, সঙ্গে আপনার পরিচিতদেরও জানান স্বর্ণযুগের রূপকথা, আপনার বেড টাইম রিল্যাক্সেশন।